দেখো, তোমাদের ক্লাসের কতগুলো জিনিস বলে দিই। আমাদের ক্লাসে কিছু কাজ করতে হলে কিছু সফটওয়্যার লাগবে, তাই না? সফটওয়্যার এবং হার্ডওয়্যারগুলো এইভাবে বিভাজন করা হয় কম্পিউটারে। সফটওয়্যার, হার্ডওয়্যার এবং সফটওয়্যার, কম্পিউটার এই দুইটা জিনিস নিয়ে তৈরি। হার্ডওয়্যার হচ্ছে যেগুলো যান্ত্রিক যন্ত্রপাতিগুলো কম্পিউটারের ভিতরে দেওয়া আছে। কম্পিউটারের অংশগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে একটা সিপিইউ বলা হয়, অর্থাৎ এই যে এটাকে, ঠিক আছে? আমি যদি ওই প্রজেক্টর নিয়ে ক্লাস নেন তাহলে বুঝাই দিতে পারতাম যে ওখানে একটা ছিল হার্ডওয়্যার এবং সফটওয়্যার, ঠিক আছে? প্রজেক্ট কি আছে নাকি? থাকলে তো ভালো। বাংলাতে সাপোর্ট করতেছে। তাও সাপোর্ট করতেছে না, যাই হোক। এই জিনিসগুলো নিয়ে যাই একটু দেখতে পারো তোমরা, বুঝছো? যে কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে সিপিইউর ভিতরে সাধারণত এগুলা থাকে, মাদারবোর্ড থাকে, এগুলাই থাকে মাদারবোর্ড, ঠিক আছে? মাদারবোর্ডটা দেখতে এরকম, ওকে? তো তোমরা মনে করতে পারো মাদারবোর্ডটা অনেক ধরনের ডিজাইন হতে পারে, কালার হতে পারে, কিন্তু মাদারবোর্ডের মৌলিক কতগুলো জিনিস এখানে দেওয়া আছে। যেরকম মাদারবোর্ডের ভিতরে তোমরা এই জায়গাতে যেটা থাকে সেটাকে বলা হয় প্রসেসর, ওকে? প্রসেসর এইখানে থাকে এবং প্রসেসর একটা ফ্যান থাকে, কারণ প্রসেসরটা অনেক বেশি বিদ্যুৎ নেয়, মানে ইলেকট্রন দেয় এবং নেয়। সেজন্য এটা প্রসেসরটা অনেক গরম হয়, সেজন্য এটা ঠান্ডা করতে হয়। আগেকার যুগে যে কম্পিউটারগুলো ছিল সেই প্রসেসরগুলো ঠান্ডা করতে পানি ব্যবহার করা হচ্ছিল। 15 মিনিট চালালে এমন গরম হচ্ছিল, ওটাকে আবার ঠান্ডা করতেছিল পানি দিয়ে। তো ওই সিস্টেম এখন আস্তে আস্তে বিজ্ঞানিকরা এটাকে আরো বেশি মডিফাই করে এখন এটাকে জাস্ট একটা কুলিং ফ্যানের মধ্যে নিয়ে এসেছে। আমাদের মোবাইলে যে প্রসেসর আছে ওখানেও কিন্তু প্রসেসর আছে, এটা কিন্তু অনেক ছোট, প্লাস এত বেশি গরম হয় না, ওকে? তো এখানে একটা প্রসেসর থাকে, আর এইটা হচ্ছে র্যাম। কম্পিউটারের আর একটা জিনিসের মধ্যে থাকে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কম্পিউটার দুইটা স্থায়ী মেমোরি থাকে, একটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রিড অনলি মেমোরি। তো এই রিড অনলি মেমোরিকে বলা হয় রিড অনলি মেমোরি স্থায়ী মেমোরি, এটা কখনো পরিবর্তন হয় না, স্থায়ী থাকে। অর্থাৎ কম্পিউটার চালু হওয়ার সময় রিড অনলি মেমোরি কাজ হচ্ছে কম্পিউটারকে পরিপূর্ণভাবে চালু করা, ওকে? আর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হচ্ছে অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে, ওকে? আর এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে এখানে এক্সটার্নাল কিছু স্লট দেওয়া আছে, যেগুলোকে আমরা এক্সট্রা কিছু জিনিস লাগাতে পারি। যেরকম হঠাৎ করে তোমার মনে হলো আমার গ্রাফিক্স লাগাতে হবে, গ্রাফিক্স কোথায় লাগাবো? এই জায়গায় গ্রাফিক্স লাগাতে হয়। তারপর এখানে তোমার হচ্ছে টিভি কার্ড, সাউন্ড কার্ড, আদার্স এগুলো লাগাতে হয়। আমি যদি খুলে দেখাই ঠিক একই জিনিসই তোমরা দেখতে পারবে এই জায়গা। আর এটা থাকে ব্যাটারি। আমরা যে এখানে তারিখ এবং ডে অপরিবর্তিত থাকে, তুমি 1 মাস পর কম্পিউটার অন করো দেখবে তারিখ, ডে এবং সময় একবারে সেকেন্ড টু সেকেন্ড একই রকম থাকে। কেন? তাই না? এই ব্যাটারিতে পুরো মাদারবোর্ডের তার মেমোরিটা, মানে স্থায়ী মেমোরিটা সে পরিচালনা করে। তার ফলে ডে, মান্থ, তারিখ একই রকম থাকে। অনেক পুরাতন কম্পিউটারে দেখবা অফ করার পরই দেখবা 2003 হয়ে বসে আছে, 2015 করবো আবার 3 হয়ে বসে আছে। অর্থাৎ এই ব্যাটারিটার চার্জ শেষ, সে আর কাজ করতে পারতেছে না। কিন্তু তোমরা এই ব্যাটারিটার দাম বেশি না, 100-150 টাকা নিবে, আবার লাগিয়ে নিলে দেখবা পরিবর্তন আগের মতো তোমাকে সার্ভিস দেওয়া শুরু করবে, ঠিক আছে? আর মাদারবোর্ডে দেখবা অনেকগুলো সার্কিট থাকে, যেগুলাকে সার্কিট, এই সার্কিটগুলো হচ্ছে আমাদের ওই স্থায়ী মেমোরি হিসেবে কাজ করে, বুঝছো? তো মাদারবোর্ডের কাজটা বলে দিই। মাদারবোর্ডটা আমরা কম্পিউটার কেনার পর কোনোদিনও খুলেও দেখি না সিপির ভিতরে কি আছে। কম্পিউটার নিয়ম হচ্ছে প্রতি 1 মাস পর পর একবার কম্পিউটার খুলবা, পরিষ্কার করবা, ধুয়ে দিবা। পরিষ্কার করবা মানে কি, একটু ভ্যাকুম বাতাস দিয়ে মারলে পরিষ্কার হয়, ফু দিয়ে হোক বা ইয়ে দিয়ে। ফু দিবা না, ফু দিলেও অনেক সময় কিন্তু থুতু চলে যায়, প্রবলেম হতে পারে। তোমরা একটু একটা ইয়ে কিনে নিবা, ব্রাশ কিনে নিয়ে পরিষ্কার করে নেবো, ওটা অনেক জন্য ভালো, ঠিক আছে? তা দেখো, এটা হচ্ছে আমাদের মাদারবোর্ড। মাদারবোর্ডটা এই জন্য নামটা একটু একটু বিশ্লেষণ করে দিই। মাদার মানে হচ্ছে মা, বোর্ড মানে হচ্ছে সকল। অর্থাৎ যত কম্পিউটারে যতগুলো তুমি হার্ডওয়্যার লাগাবা সবগুলোই মাদারবোর্ডের সঙ্গে ইনক্লুড হবে। যদি না লাগাও
দেখবে মনিটর মাদারবোর্ডের সঙ্গে লাগানো আছে, এই মাউসটাও মাদারবোর্ডের সঙ্গে লাগানো আছে, এটা যেটা লাগাইছে এটাও মাদারবোর্ডের সঙ্গে, আমি কি যে ইন্টারনেট লাগাইছি সেটাও মাদারবোর্ডের সঙ্গে। অর্থাৎ মাদারবোর্ডের সঙ্গে সবগুলোকে লাগাইতে হবে। আর কাজটা হচ্ছে সবার ডাটা গ্রহণ করা, সবাইকে আবার সঠিকভাবে ডিস্ট্রিবিউট করা, বুঝছো? এই মাদারবোর্ডটা বিভিন্ন হয়। আগেকার যুগে মাদারবোর্ডটা ছিল হচ্ছে 41 ছিল, 61 ছিল, 71 ছিল, 81 নামছে, এখন 92 নামছে বা 91 নামছে। তে তোমরা যখন কম্পিউটার কারো যদি কেনার ইচ্ছা থাকে, সবসময় ওই সময়ের ওই ইয়েটার আপডেটটা না কিনবা। তাহলে হলো কি, যেরকম তুমি একটা আপডেট একটা জিনিস না কিনলে একটু ব্যাকডেটের জিনিস কিনলা, কিছুদিন পর ওর হার্ডওয়্যারগুলো মার্কেট আউট হয়ে যায়। সবসময় তোমার চেষ্টা করবা আপডেট, 91 নামছে 91ই কিনবা। তাহলে দেখা গেল এর পরবর্তী 2-3 বছর ওই ওর হার্ডওয়্যারগুলো পার্টসগুলো পাওয়া যায়, কোনো জিনিস নষ্ট হলে পাওয়া যায়। যেরকম আমি ডিটিআর 2 কিনছি, এখন ডিটিআর 2 সাধারণত র্যামগুলোর পাওয়া যায় না, সেজন্য সবসময় আপডেট জিনিস কিনতে হয়, ঠিক আছে? তারপর দেখো, এটাকে বলা হয় গ্রাফিক্স। একটু আগে তোমাদের কথা বললাম না গ্রাফিক্স, এই গ্রাফিক্সটা এখানে থাকে। গ্রাফিক্সটা সাধারণত এরকম দেখতে না হলেও এর কাছাকাছি রূপ বলা যায়। তো গ্রাফিক্সটার কাজ হচ্ছে আমাদের কম্পিউটার যখন চলে, যেরকম আমি এই 15 ইঞ্চির একটা মনিটরে চালাচ্ছি, গ্রাফিক এই 15টাকে আমি যদি 100 ইয়াতে বড় একটা করি, 41 বা 52 ইঞ্চি নিয়ে যাই, তখন কিন্তু আমার মাদারবোর্ডটা এটা সাপোর্ট নাও করতে পারে, কারণ ওই পরিমাণ গ্রাফিক্স তার সাপোর্টের থাকতে হবে। গ্রাফিক্সের কাজ হচ্ছে আমার যে ভিজুয়াল, আমরা যা কিছু দেখি সবগুলো কিন্তু অ্যানালগ, আর ডিজিটাল যেগুলো দেখতে হবে, যেগুলো গ্রাফিটিক্যাল, সেগুলো কিন্তু আরো বেশি ভিজুয়াল বা আরো বেশি বেশি ইয়ে দরকার, গ্রাফিটিক্যাল মনে করো সাপোর্ট দিতে হবে। মাদারবোর্ডে একটা সাপোর্টের একটা ক্ষমতা আছে। এখনকার মাদারবোর্ড যেগুলো, আগেকার মাদারবোর্ড সেগুলো সবগুলো হচ্ছে 512 দেওয়া ছিল গ্রাফিক্স, সেজন্য মোটামুটি যাচ্ছিল। কিন্তু এখনকার মাদারবোর্ড আরো বেশি আপডেট করছে, 1 গিগা থাকে। কিন্তু আরো হাই ডেফিনিশনে যদি করতে চাও, সেগুলোকে আরো বেশি গ্রাফিক্স দিতে হবে। ভিডিও গ্রাফিক্স অ্যারাই বলা হয় এগুলা, এটাকে আরো বেশি দিতে হবে। সাধারণত 1 জিবি 2 জিবি পর্যন্ত গ্রাফিক্স থাকে, 4 জিবি 15 জিবি। এই গ্রাফিক্স কার্ডটা যদি দামটা বিশ্লেষণ করে, এটার দাম অনেক, প্রায় আমি যখন এটা দেখছিলাম মার্কেটে কত ডলার জানিয়েছিল, $250 না $300 এটা দাম। সাধারণত গ্রাফিক্স বাংলাদেশে যেগুলো পাওয়া যায় 3,500 4,000 5,000, আরো বেশি আছে 10,000 15,000। যেরকম এখনকার যুগে অ্যানিমেশন ছবিগুলো অনেক ভালো চলে, অ্যানিমেশন ছবিগুলো কিন্তু গ্রাফিক্স ছাড়া কখনোই তৈরি করা সম্ভব না, বুঝতে পারছো? এটাকে বলা হয় কি, সিডি বা ডিভিডি আমরা যেটাই বলি, এটাকে বলা হয় হচ্ছে, নাম কই এটা, ও এটা ফপি ডিস্ক, ঠিক আছে? ফপি ডিস্ক আর পাওয়া যায় না, আগেকার যুগে ফপি ডিস্ক ছিল যেগুলো 15 মেগাবাইটের ছিল এরকম। এটাকে বলা হার্ড ডিস্ক। হার্ড ডিস্কটা কি, আমরা যত কিছু এখানে রাখি না কেন, সবগুলো একটা জায়গা জমা হয় ডাটাগুলোকে। আমাদের কম্পিউটার সাধারণত দুইটা থিওরিতে চলে, একটা 0 এবং 1, 0 এবং 1, এইভাবে তার পুরো ডাটাকে সে আমার এই যে এটা হার্ড ডিস্কটা খুলে দেখানো হয়েছে, কারণ এর ভিতরে 0 এবং 1 আকারে ডাটাগুলো জমা থাকে। এটা প্রচুর গতিতে ঘোরার ফলে এখানে একটা, আর এখানে প্রচুর ভোল্ট সৃষ্টি হয়, তার ফলে একটা ম্যাগনেটিক আয়ন সৃষ্টি হয়। ম্যাগনেটিক আয়নের ফলে এখানে ডাটাগুলোকে জমা থাকে। তোমরা হয়তো জানো না, একটা ডিভি ইয়েতে পার সেকেন্ডে সম্ভবত মনে হয়, আমি যত একবার পড়ছিলাম, 1 সেকেন্ডে 44,000 ডাটা ইনপুট হয় হার্ড ডিস্কের ভিতরে। 1 সেকেন্ডে 44,000 ডাটা ইনপুট হতে পারে, তখনকার সময়ের কথা বলতেছি। তাহলে বুঝো 1 সেকেন্ডে যদি এত ডাটা ইনপুট হয়, মানে 0 এবং 1 ছাড়া কিছুই ঢোকে না 1 সেকেন্ডে, তাহলে বুঝো এই হার্ড ডিস্কে আমাদের কত পরিমাণ ডাটা ইনপুট করতে হয়। এবং হার্ড ডিস্কের ডাটাগুলো হচ্ছে মানে অস্থায়ী বলা যায়, অর্থাৎ তুমি ইচ্ছাগুলো ডিলিট করে দিতে পারো, আবার এটা রাখতেও পারো, ঠিক আছে? এটাকে বলা হয় প্রসেসর, ঠিক আছে? প্রসেসরটা বলা হয় সকল কিছু প্রসেস এখান থেকে হয়, অর্থাৎ এই প্রসেসরের কাজ হচ্ছে ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট দেওয়া। অর্থাৎ তুমি যেগুলো এখান থেকে দিচ্ছ এগুলোকে বলা হয় ইনপুট। আমি কম্পিউটার ভিতরে কি কি ডাটাগুলো দিচ্ছি, একটা জায়গায় প্রসেস হবে, অর্থাৎ যেখান থেকে ডাটা দরকার সেখানে নিবে, ওই জায়গায় প্রসেস হয়, আউটপুট হিসেবে তোমাকে দেখাবে। যেরকম আমি এখানে এ লিখলাম, গেল মাদারবোর্ডে, মাদারবোর্ড থেকে চলে গেল প্রসেসরে, প্রসেস করে মনিটরে ব্যাক দিচ্ছে যে এ লেখছে।
তাহলে এই দ্রুত এখানে টিপা মাত্র নিয়ে পাচ্ছ, তাহলে বুঝো এই জিনিসটা কত দ্রুত হচ্ছে। এই তারটা যদি আমি 10 কিলোমিটার দূরে নিয়ে যাই এ দিই, তারপরে দেখো দ্রুত কাজ করবে। তাহলে বুঝতেছো যে আমাদের প্রসেসরের উপর কতখানি চাপ পড়ে, আর প্রসেসরের উপর কতখানি চাপ পড়লে এটা দ্রুত ঘুরে। তো প্রসেসর ডে বাই ডে আপডেট করা হচ্ছে, বিজ্ঞানীরা এমন চেষ্টা করতেছে, প্রসেসর কিন্তু প্রচুর বিদ্যুৎ খায়, ঠিক আছে। প্রসেসরটা মাদারবোর্ডের সঙ্গে একটু ফাঁকা অবস্থায় থাকে, এখানে প্রচুর পরিমাণ বিদ্যুৎ খায়, দৌড়দৌড়ি করে, ঠিক আছে। তো বিজ্ঞানীরা ডে বাই ডে এটাকে আরো বেশি আপডেট করছে। এখন প্রসেসর আগে ছিল পেন্টিয়াম 3 ছিল, 4 ছিল, হ্যাঁ পেন্টিয়াম ডিউ নাম ছিল, ডুয়েল কোর ছিল। এখনকার প্রসেসরগুলো দেখবা কোর i3, কোর i5, কোর i7। ডিফারেন্টটা বলি, আগেকার যুগে সর্বপ্রথম যেটা প্রসেসর নাম ছিল সেটা ছিল 404, এটা সম্ভবত কত জানি ইয়ে ছিল। এখনকার যে কোর i7 যেটা নামাইছে সেটা 1 সেকেন্ডে 128 লিখে 11টার পিছনে যদি শূন্য দাও, 1 সেকেন্ডে এতগুলো ডাটাকে সে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে পারে। অর্থাৎ একটা হার্ড ডিস্কে 1 সেকেন্ডে 44,000 ডাটা ইনপুট হয়, আর একটা প্রসেসর 1 সেকেন্ডে 128 লিখে যদি 11টা শূন্য দাও, এত দ্রুত সে কাজ করার সিদ্ধান্ত নিতে পারে, এত দ্রুত সে নিয়ে তার কাজগুলো সমাধান করতেছে। এখনকার যুগে যে প্রসেসর আছে, প্রসেসর উপর নির্ভর করে তুমি কম্পিউটারের কতখানি পারফরমেন্স ভালো পাবা। অতএব অনেকে মোবাইল কিনে, বুঝছো, মোবাইল কিনে কোনো কিছু দেখে না, মোবাইলটা কিনে নিয়ে চলে আসে, দেখে মোবাইল স্লো কাজ করে, কেন? তার প্রসেসর এবং র্যাম এই দুটো অনেক দুর্বল, তাই না? আর আমার ফোনের প্রসেসর এবং র্যাম ভালো, সেজন্য আমার পারফরমেন্স ভালো দেয়, ঠিক আছে। যে সাধারণত কোর i3, কোর i5, কোর i যারা ল্যাপটপ কিনবা তারা কোর i5 বা কোর i3 কিনলে খুব একটা ভালো পারফরমেন্স পাওয়া যায় না। কোর i5টা অনেক ভালো পারফরমেন্সের ল্যাপটপের জন্য, আর ডেস্কটপের জন্য তুমি যেটা কিনলেও সমস্যা নাই। তো একটা জিনিস মনে রাখবা, এগুলো কিন্তু দাম ভ্যারিয়েশন আছে। কোর i3 এর দাম 9,000 টাকা, কোর i5 এর দাম 13,000 টাকা, কোর i7 এর দাম হচ্ছে 26,000 টাকা। তাহলে বুঝতেছে দাম ভ্যারিয়েশন দেখলে বোঝা যায় এই জিনিসগুলো কত বেশি পারফরমেন্স কোয়ালিটিপূর্ণ হয়। এটাকে বলা হয় র্যাম। তোমরা অনেকে র্যাম দেখছো, র্যামটা এরকমই হয়। র্যাম সাধারণত DTR3, DTR2, DTR1 এই টাইপের হয়, এখন চলতেছে DTR3। ওকে, তো এখনকার আমি কিছুদিন আগে দেখলাম তোমার র্যাম 8 জিবি, 16 জিবি, 32 জিবি পর্যন্ত লাগানো যায়। তো র্যাম যত বেশি লাগাবা কম্পিউটার পারফরমেন্স আরো বেশি হবে। আর এটা হচ্ছে তোমাদের, আমি যেটা বললাম এটাকে বলা হয় হচ্ছে রোম, অর্থাৎ আর রেড অনলি মেমোরি। এটা স্থায়ী মেমোরি। এর কাজ হচ্ছে আমাদের ডাটাকে ইনপুট আউটপুট হিসেবে দেখানো। ইনপুট অনেকগুলো জায়গা হয়, কিন্তু আউটপুট এক জায়গা থেকে হবে। দেখো এগুলো দাঁতের মতো জিনিসগুলো দেখতেছো না, এগুলো হচ্ছে ইনপুট, আউটপুট আর একটা, ঠিক আছে। এই কম্পিউটারে এটা অনেকটা স্থায়ী মেমোরি বলা হয়। এটা তুমি জীবনে খুলতেও পারবে না, খুলতে পারবা কিন্তু এটা কখনো রিমুভ করা যায় না। এটা হচ্ছে আমাদের ডিভিডি। ডে বাই ডে যে কোনো জায়গা থেকে ডিভিডি উঠাই দিচ্ছে, এখন ঢুকতেছে সেখানে পেন ড্রাইভ। অতএব কেউ যদি বলে আমি ডিভিডি কিনবো না, নো প্রবলেম, তুমি পেন ড্রাইভটা সব কাজ করতে পারবা। ওকে, এটাকে বলা হয় পেন ড্রাইভ। পেন ড্রাইভটা ইউএসবি পোর্ট হয়, ইউএসবি পোর্টের নাম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বায়োস। অর্থাৎ এটা আমাদের ছোট্ট একটা ডিভাইস, যেটা দিয়ে তুমি ডাটাকে যে কোনো জায়গা থেকে স্থানান্তর করতে পারবা। ওকে, এই পেন ড্রাইভগুলো 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 128, 256, 320, 512 পর্যন্ত আছে। 320 পর্যন্ত আমি সর্বোচ্চ দেখছি একটা পেন ড্রাইভ, বিদেশ থেকে নিয়ে এসছে সেটা। তো তোমরা একটা জিনিস মনে রাখবা, যে পেন ড্রাইভে কিনবা সবচেয়ে আপডেটটা কিনবা। অর্থাৎ পেন ড্রাইভে কিন্তু অনেকে বলে যে আজীবন মেয়াদ, হ্যাঁ এটা অনেকে দেয়। ওই পেন ড্রাইভটা যদি মার্কেটে থাকে তোমাকে রিপ্লেস করে দেবে, এটা তুমি মনে রাখবা। তো তুমি 32 কিনলে মনে করো 4-5 বছর 32 থাকে, তাহলে রিপ্লেস করতে পারবা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের কিবোর্ড। কিবোর্ডটাকে একটু ভালো মতো বলে দিই, কিবোর্ডটা কেন আমাদের জানা লাগবে। কিবোর্ডটা হচ্ছে আমাদের কম্পিউটারে বলা হয় সব কিছু কাজ এখান থেকে করা যায়। কম্পিউটারে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কিবোর্ড আর একটা হচ্ছে মাউস। তে অনেকে বলে কিবোর্ড আগে আবিষ্কার হয়েছে না মাউস আবিষ্কার হয়েছে। তে তোমরা সর্বপ্রথম বলবা কিবোর্ড আবিষ্কার হয়েছে, মাউসটা সম্ভবত 1986 বা 84 আবিষ্কার হয়েছে। কিবোর্ডটা কম্পিউটারের শুরু থেকেই ছিল। ওকে, তো কিবোর্ডটা আগে এত বড় এরকম ছিল না। এই কিবোর্ডটা বিজ্ঞানীরা মানে ডে বাই ডে জিনিসগুলোকে অ্যানালাইজ করতে করতে লাস্টে এই পর্যায়ে আসছে। তো কিবোর্ডটা একটু বিশ্লেষণ করি। কিবোর্ডকে 4টা ভাগে ভাগ করা হয়। এগুলাকে বলা হয় কি, আর পুরোটার নাম দিচ্ছে বোর্ড। অর্থাৎ প্রতিটা এই অংশগুলোকে বলা হয় কি, আর যেটার উপর রাখা হয় সেটাকে বলা বোর্ড। সেজন্য এটার নাম দিচ্ছে কিবোর্ড। কি মানে চাবি, বোর্ড মানে ওই চাবি এখানে বলা যাবে না, এটা কম্পিউটারে সকল আছে। তো উপরে এগুলাকে নামগুলো জানা লাগবে।
কারণ কি তুমি কখনো যদি কাকেও কম্পিউটার জানতে চাও, তোমার ছোট ভাই হোক বড়, এদের কিন্তু তথ্য প্রযুক্তি নামে একটা সাবজেক্ট আছে, ওদের কিন্তু কিবোর্ড পরিচিতি আছে। তোমাকে যদি হঠাৎ করে বলে ভাইয়া এটার নাম কি, তুমি তো হা হয়ে থাকবা, নাহলে বলবে শোন এগুলো বেশি ঘাটিস না, অনেক সমস্যা আছে, এগুলো কিন্তু বলা ঠিক হবে না। তো এগুলাকে কিবোর্ডকে বলা হয়, দেখো এফ লেখা আছে তাই না, এগুলাকে বলা হয় ফাংশনাল। কম্পিউটারে যত ধরনের ফাংশনাল কাজ করে এই ফাংশন কি দিয়েই করতে হবে, তাহলে এটার নাম যদি বলা হয় এগুলাকে বলা হয় ফাংশনাল কি। যে তোমরা বলবা আমার এখানে ফাংশনাল কি 10 পর্যন্ত আছে আর এখানে 2টা কমা বেশি। ল্যাপটপের কিবোর্ডগুলো ছোট হয় বলে কম করে দিচ্ছে, ল্যাপটপ এখানে থেকেও ছাঁটাই করে ল্যাপটপের কিবোর্ডকে ছোট করা হয়েছে। মনে করবো না ল্যাপটপের কি এখানে আলাদা একবারে, এখান থেকে কিছু কিছু অংশ যেগুলো খুব কম গুরুত্বপূর্ণ সেগুলোকে ছাঁটাই করে বাদ দিয়ে কিছু অংশ করা হয়েছে। তো এখানে F1 থেকে শুরু করে F12 পর্যন্ত যতগুলো কম্পিউটার আছে সবগুলো কম্পিউটারের ফাংশনাল কি হিসেবে কাজ করে, অর্থাৎ কম্পিউটার অনেক ফাংশনগুলো এখান থেকেই করতে হয়। যেরকম আমি যদি বলো কম্পিউটার পুরোটা বন্ধ করতে হবে, আমি এই ফাংশন কি দিয়ে ক্লিক করে বন্ধ করে দেবো। অল্টার F4 ক্লিক করলে কম্পিউটারকে অফ করে দেওয়া যায়। যদি কন্ট্রোল 5 টিপো, শুধু 5 টিপো, তাহলে কম্পিউটার রিফ্রেশ হবে। এইভাবে এক একটা জিনিস দিয়ে কম্পিউটার ফাংশন কিগুলোকে কাজ করা হয়, বুঝছো? এইটাকে বলা হয় অ্যারো কি। অনেকে বলবে অ্যারো কি মানে কি, আমাদের যেরকম মাউস এদিক সেদিক নড়তেছে না, উপরে যাচ্ছি, সাইডে যাচ্ছি, বাঁয়ে যাচ্ছি, ডানে যাচ্ছি, চারদিকে তো যাচ্ছি, এটাকে সেরকম আমাদের কাজ করে, চারদিকে যায়, ডানে বাঁয়ে উপর নিচে সব জায়গা যাবে এই ফাংশন কি দিয়ে, বুঝছো? তারপর দেখো আরো কিছু স্কেপ, যে কোনো জিনিস যদি চালু হয় স্কেপ টিপলে ওটাকে বন্ধ করে দেওয়া যায়। স্কেপ মানে কি বের হয়ে যাওয়া, বের করে দেওয়া। যে কোনো ফাংশন কি যদি থাকে স্কেপ একবার ক্লিক করবে এটা বন্ধ হয়ে যাবে, ওই ফাংশন আর কাজ করবে না, বুঝছো? তারপর দেখো এখানে আছে কি, এটা হচ্ছে নিউমেরিক কি। নিউমেরিক কি নাম দেখে বোঝা যায়, ও অ্যালফাবেটিক কি এটা, ঠিক আছে? অ্যালফাবেটিক এই জন্য নাম বলা হয়, এখানে এ বি সি ডি লেখা আছে, এ থেকে জেড পর্যন্ত, আর বাংলা এখানেও আছে, ওকে? তো তোমরা এখন প্রশ্ন করতে পারো যে এ বি সি কেন সাজা লিখলো না, তাই না, এখানে উল্টাপাল্টা করে কেন লিখছে? তো এটার একটা যুক্তি হচ্ছে বিজ্ঞানিকরা এটা নিয়ে অনেক অ্যানালাইজ করে দেখছে, যদি আমরা এইভাবে সাজায় লিখি তাহলে মানুষের এটাকে ধরতে দ্রুত হবে, কারণ কম্পিউটার শেখাটা মানুষের খুব দ্রুত শিখতে হবে। তারপর তো তার অনেক কাজগুলো আছে, তুমি যদি শিখতেই যদি 6-7 মাস লাগে তাহলে কম্পিউটার শেখার প্রতি মানুষের ধৈর্যই হারিয়ে ফেলবে। সেজন্য এই কিবোর্ডটা এমনভাবে মানুষ বিজ্ঞানিকরা ডিজাইন করছে যার ফলে মানুষ খুব দ্রুত এটাকে ব্রেনের মধ্যে অ্যাবজর্ব করে নিতে পারে। যেরকম কিছু কিছু কি যেগুলো আছে সেগুলো খুব পাশাপাশি দিছে, আর কিছু কিছু কি আছে যেগুলোকে একটু দূরে দিছে, অর্থাৎ আমাদের ব্রেন যেন এই কিগুলোকে খুব দ্রুত আমাদের ব্রেনের মধ্যে অ্যাবজর্ব করে নিতে পারে। এখন ছোট বাচ্চারা দেখবা একটু শিখে দিলে খ্যাটখ্যাট করে শিখে, কেন শিখে? জিনিসগুলো তাদের উপযোগী করে দেওয়া আছে, তাই না? একটা স্টুডেন্ট, একটা ছোট্ট একটা বাচ্চা 3-4 বছর বা 5 বছর বয়স, বলতে একটা অ্যাপস নামাতো, খ্যাট করে নামায় দেখো ওটা গেম খেলা শুরু হয়ে গেছে, গেম ওভার। আর তোমাকে ওটা শিখতে অনেক সময় লাগবে, কারণ ছোট বাচ্চাদের ব্রেনটা খুব দ্রুত সবকিছু নিতে পারে, আর এটা যেহেতু তাদের উপযোগী করা হয়েছে এটা খুব দ্রুত তারা নিয়ে নেয়, বুঝছো? আর আমাদের ব্রেনের তো আস্তে আস্তে আমাদের কমে যাচ্ছে, ধার কমে যাচ্ছে, তার ফলে জিনিসটা নিতে একটু দেরি হয়, কিন্তু আমরা নিতে পারি এখন যে অবস্থায় নিতে পারি আমরা, ঠিক আছে? তো এটাকে বলা হয় অ্যালফাবেটিক কি। আর এগুলাকে বলে নিউমেরিক কি, সংখ্যাবাচক। সংখ্যাবাচকের 2টা জায়গা আছে, একটা এই জায়গা একটা এই জায়গা। আমি যদি একটু বাদ দিই, একটু বাদ দিই বা একটু বাদ দিলাম, তাহলে থাকলো কি আমার, এটা হচ্ছে আমাদের ল্যাপটপের কিবোর্ড, কিন্তু বাদ বাকি একটু যেটা আছে এটা হচ্ছে আমাদের ডেস্কটপের। তো এটাকে এই জন্য দিছে কারণ এখান থেকে তুমি যদি মোবাইল নাম্বার টিপতে বলি এইভাবে লেখাটা ঝামেলা না, কিন্তু তোমার তো ক্যালকুলেটর অভ্যস্ত, তোমার এখানে ক্লিক করাটা খুব দ্রুত হয় না, সেজন্য মনে করবা এইটা যেটা এটা হচ্ছে এক্সট্রা দেওয়া আছে, কিন্তু এটা আমাদের শিখতে হবে। এটাকে মনে করবা তুমি একটা ক্যালকুলেটর মনে করবা, দেখো এখানে সবই আছে, যোগ বিয়োগ, যোগ বিয়োগ গুণ ভাগ, ইন্টার, দশমিক, সবই দেওয়া আছে, একটা ক্যালকুলেটরের মতো না? তাহলে এখান থেকে আমাদের শেখাটা ভালো না? সেজন্য তোমরা যারা কিবোর্ড কিনবে একটু বড় দেখে কিনবা, যেন, কারণ তোমরা এক্সেলে যখন কাজ করবে এখন থেকে বড় এক্সেলে কাজ করবে এখান থেকে শিখবা, কখন এখান থেকে শেখাটা ঠিক না, কারণ শূন্য আবার এখানে আসতেছে, আর এখানে দ্রুত লেখা যায়, বুঝছো? আরো কিছু আছে এক্সট্রা, যেরকম ট্যাব, ক্যাপস লক, শিফট, এগুলো হচ্ছে এগুলা আমাদের এগুলা কাজের হেল্প করার জন্য লাগে। ট্যাব, তারপর শিফট বড় অক্ষরে লেখবা, ক্যাপস লক, অনেকে লেখো বলে যে আমার লেখা কেন বড় হচ্ছে, ক্যাপস লক দেখলে এখানে একটা আলো জ্বলে উঠবে, তাহলে যতগুলো অক্ষর আসবে সবগুলো বড় অক্ষরের হবে, বুঝছো? ক্যাপস লক এখানে থাকবে। আর এখানে 3টে দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা কিছু কারিকুলাম কাজ করার জন্য, স্ক্রিনশট নেওয়া, লক করা, এই ধরনের কাজগুলো, যেরকম এটা লক করে দিলে এটার কাজ করবে না, দেখাই দিব না এটা, এগুলা ঠিক আছে। আর কম্পিউটারে যেহেতু আমি মাউস ধরবো না
সেজন্য এখানে সবকিছু দেওয়া আছে, যেরকম আপ, এক পেজ থেকে আরেক পেজ আপ করে যাওয়া, লাফায় লাফায় যাওয়া, ডাউন, এক পেজ থেকে আরেক পেজ নিচে নামা, এটা হচ্ছে ইন, একবারে শেষ পেজে চলে যাবে, আর হোম, হোম পেজে একবার প্রথম পেজে আসবে। এই ধরনের কিছু শর্টকাট এখানে দেওয়া আছে। ইনসার্ট, ডিলিট, কোনো কিছু ডিলিট করবে এখান থেকেও ডিলিট করা যাবে। মাউস দিয়ে আপনি ডিলিট করা শিখছি, এখান থেকেও ডিলিট করা যেতে হবে। তাহলে মনে করবা এখানকে পুরোটা হচ্ছে আমাদের কিবোর্ড পরিচিতি ভালোভাবে শিখতে হবে। ওকে, তারপর এখানে যেগুলো দেওয়া আছে এটা কেবল স্টার্ট বাটন, বুঝছো? তাহলে আমি একটু তোমাদের একটু শর্টকাট কিছু জিনিস দেখা দিই। যেরকম আমি এই ফাংশনটা অফ করব, তাই না? আমি কিন্তু তোমাদের নোটের পিছনে একটা শর্টকাট পুরো এই হিস্টরি দিয়েছি, ওই শর্টকাটগুলো তুমি দেখবা। অলটা যদি F4 ক্লিক করে দেখবে পুরো ফাংশনটা আমাকে মেসেজ দিচ্ছে, আপনি কি এটা ডিলিট করবেন? তো দেখো তুমি যদি বলো হ্যাঁ ইয়েস করো বা ডন, মানে সেভ করবো না, অপশনটা ইয়ে হয়ে যাবে। তো আমি এখানে ইন্টার দিলাম, এই ফাংশনটা অফ হয়ে গেল। আমি এটাকে অপশনটা বন্ধ করবো, এখানে দেখবা F4 দিলে এটা পুরোটা ইয়ে হয়ে যাবে। দেখো বন্ধ হয়ে যাচ্ছে সব, বুঝতে পারছো? এই ধরনের কাজগুলো কিছু করা হয়। তারপর দেখো কম্পিউটার এখানে পুরো ফাংশন কিভাবে যাবা, দেখো এখানে স্টার্ট বাটন বলা হয়, অ্যারো চিহ্ন দিয়ে যে কোনো জায়গায় তুমি যাইতে পারবা, মাউসের মধ্যে কাজ করতেছে না। তারপর তুমি হোম ট্যাবে মাই কম্পিউটারে গেলে এখানে ইন্টার দিলা, খুলে গেল। এখান থেকে তুমি কোথায় যাবা বলো? তুমি যাবা সঙ্গে, সঙ্গে ক্লিক করলা, এখান থেকে যে কোনো একটা ফাংশন সিলেক্ট করে নাও, সিলেক্ট করে ইন্টার দাও, খুলে গেল ফাংশন। ঠিক আছে, এখান থেকে ওই ফাংশনটা ডবল ক্লিক, একবার যেরকম মাউসে ডবল ক্লিক করতে হয়, এখানে একবার ক্লিক করলে খুলে যাবে। দেখো ওই জিনিসটা খুলে যাবে, খুলছে না? চালু হয়ে গেল না? এখন এটাকে তুমি একটু ইয়ে করে দেখো, যদি বলো আমার এটা দরকার নাই, আবার তুমি এটা বন্ধ করে দিতে পারো। এইভাবে পুরো ফাংশনের কাজটা করতে পারবা। তাহলে আমার কি মাউসের প্রয়োজন আছে? কিন্তু আমরা মাউসের ব্যবহার খুব কম শিখবো, কিবোর্ডের ব্যবহার বেশি শিখবো, বেশি শিখতে হবে। কারণ কিবোর্ডটা, মাউস ধরাটা তোমার কাছে খুব পেন মনে হবে একসময় কাজের ক্ষেত্রে, কাজের জন্য চাপ আসবে। সবসময় তোমার চেষ্টা করবা কিবোর্ডের শর্টকাটগুলো শেখানো, নোট দিলে পিছনের শর্টকাটগুলো শিখলে সবাই শিখবা। ওকে, তা আজকে তোমাদের কোনো কিছু একটা কাজ দেবো না, তোমাদের একটা নিজের কাজ দেবো। যাদের বাসায় কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, তারা এই জিনিসটা সবাই নিয়ে যাবা। এটা হচ্ছে তোমাদের নিজের কাজ, সেটা হচ্ছে একটা হচ্ছে টাইপিং মাস্টার, এটা সবাই নিয়ে যাবা। টাইপিং মাস্টার আছে না? হ্যাঁ, টাইপিং মাস্টার কোনো কিছু না, টাইপিং মাস্টার প্রথমে এখানে অন করবো, আমি ইনস্টল করা দেখাচ্ছি। সবাই টাইপিং মাস্টার নিয়ে যাবা। এই টাইপিং মাস্টার এখানে দেখবা একটা অপশন আছে, এটাকে যে এখানে অপশন আছে এটাকে অন করবা। ইনস্টল করার সিস্টেমটা দেখা দেয়, এখানে ডবল ক্লিক করলা, করার পর ইয়েস করবা, ঠিক আছে, ওকে করবা, নেক্সট। দেখো এখানে একটা অপশন দিছে যে তুমি কি এই শর্তগুলোতে রাজি, তাহলে করবা আই এগ্রি, তারপর নেক্সট, নেক্সট, দেন নেক্সট করে ইনস্টল দিয়ে দেবা। এটা ইনস্টল নিয়ে নিই, কাজ শেষ হয়নি কিন্তু এখন, ফিনিশ দিয়ে দিলাম। ওকে, আমার টাইপিং মাস্টার একটু ওয়েট করো। তারপর তুমি এখানে নাম দিয়ে দিবা, তোমার নাম যেটা থাকবে ইন্টার দিয়ে দিবা। দেখো টাইপিং মাস্টার খুলে গেল। ওকে, তো টাইপিং মাস্টার অনেকগুলো ইয়া আছে, তে তোমাদের কিন্তু সাধারণত একটা জিনিস বলে রাখি, টাইপিং মাস্টার এগুলো সবগুলো খোলা থাকবে না, একটা 3 পয়েন্টের পর আর খোলা থাকবে না, এই যে 2 পয়েন্ট বা 3 পয়েন্টের পর আর খোলা থাকবে না, এগুলো লক করা থাকবে। লক করার মেন কারণটা হচ্ছে এটাকে লাইসেন্স কিটা তোমাকে দিতে হবে। এটা অনেকে নিয়ে যা বলবে কি ব্যাপার আমার এগুলো খুলছে না, আপনি এটা খুলতে কেন? এটা কোনো কিছুই না, তোমরা টাইপিং মাস্টারের এই যে প্রথম অংশে একটা দেখো কি দেওয়া আছে, এটা ক্লিক করবে, এটা হচ্ছে তোমার কি চাবি, অর্থাৎ এটাকে তোমার লাইসেন্স করে নিতে হবে। এটা করার সিস্টেমটা বলে দিই, টাইপিং মাস্টার অন করলা, এখানে দেখো ইনফরমেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবা, করার পর লেখা আছে ইন্টার লাইসেন্স। ইন্টার লাইসেন্স ক্লিক করার পর তোমরা কি করবা, এখানে ওই ব্যক্তির নামটা দিয়ে দিবা। হ্যাঁ, তারপর এখান থেকে পুরো কিটাকে কপি করে, ঠিক আছে, যে কপি করবে এইভাবে, কপি কন্ট্রোল সি, কপি করবা, করে এখানে পেস্ট করে দিবা, দিয়ে ইন্টার দিয়ে দিবা। দেখো এটাকে তোমার ভেরিফাই করে লাইসেন্সটা চলে যাবে, অর্থাৎ তুমি সবগুলো এখন ব্যবহার করতে পারবা। আগে কিন্তু এটা ব্যবহার করতে অনেকে আমি বলতেছিল খোলা যাবে, তা আমি অবশ্য এটা দিতে দেরি করছিলাম, ওরা অনেকে বুঝতে পারে। ঠিক আছে, একটু চালু হোক, আমি দেখা দিচ্ছি। তাহলে সবাই এটাকে কিন্তু ইউজ করবা বাসায়, এবং এটা কাজটা আমি বলে দিচ্ছি কিভাবে শুরু করবা।
হওয়ার পর তোমরা যাবা কোর্সে যাবা, কোর্সে দেখবা প্রথম 1.1 থেকেই শুরু করবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের নিজের বাসার কাজ। ক্লিক করবা, করার পর এখানে নেক্সটে যাবা। তোমাকে বলছে যে টাইপিং মাস্টার কিভাবে শুরু করতে হয়। তোমার দেখবা আল্লাহ আমাদের নোক দিছে কয়টা, 10টা, কিন্তু টাইপিং এর জন্য ব্যবহার করতে হবে কয়টা, 9টা। একটা নোক থাকবে না, দেখো 10টা নোক, একটা নোক ব্যবহার হবে না। কোন নোকটা এই টাইপিং মাস্টারে বলে দিবে। ওকে, এটা কিন্তু অনেক পরে আসছে, আমি কিন্তু প্রথম যখন শিখছিলাম তখন কিন্তু নিজেরাই শিখছি। টাইপিং মাস্টারে দেখো তুমি কিবোর্ডে একটু চোখ বন্ধ করে তাকায় দেখবা এফ আর জেতে দুটো উঁচা উঁচা দাগ দেওয়া আছে, কেন? বা অনেকে এটা নোক কি আঁকাই দিচ্ছে, কিন্তু এখানে উঁচা দুইটা দাগ থাকবে। আমাদের এই 9টা 10টা নোকের ভিতরে দুইটা নোক অল টাইম দুইটা অক্ষরের উপর বা দুইটা কি এর উপর অল টাইম থাকতেই হবে। বৈজ্ঞানিক পদ্ধতি, অনেকে 2 নোক দিয়ে 1 নোক দিয়ে টাইপিং করে, ভালো লাগে, দ্রুত করে, কিন্তু এটা কোনো বৈজ্ঞানিক পদ্ধতি না। আমি যেটা বলবো এইভাবে করবা, তোমার থেকে ম্যাচুর লাগবে। তুমি একটা কোম্পানিতে চাকরির জব দিতে গেছো, তোমাকে বলবো ভাই একটু টাইপিং করে দেখান, তুমি এরকম করতেছো, তো ওই লোকটা দেখে এতে তো মানে একটা অসামাজিক লোক, এইভাবে কেউ টাইপিং করে নাকি? তোমাকে যেটা বৈজ্ঞানিক সেই পদ্ধতি তোমাকে অবলম্বন করে আগাতে হবে। তুমি এভাবে দেখবা দুইটা নোক অল টাইম এই দুইটা এখানে থাকতে হবে। আর বাদ বাকি নোকগুলো কোথায় থাকবে দেখো, দাগ দিয়ে দাগ দিয়ে দাগ দিয়ে তোমাকে দেখাই দিয়েছে যে আমার নোকগুলো কোথায় থাকবে। অতএব এই দুইটা নোক বাধ্যতামূলকভাবে অল টাইম এই জায়গায় থাকবে। বাঘ যেরকম এইভাবে থাকে হাঁচড় দেওয়ার জন্য, সেরকম তুমি স্টেপ পারবা না। তারপর নেক্সটে যাও, দেখো এই নোকটাতে কি কি অক্ষর চাপবা সেটা বলে দিচ্ছে, যাতে জে এবং ইউ। ওকে, আবার নেক্সটে যাও, আবার নেক্সট করার পর প্রথম কোর্স শেষ করে দিল, দ্বিতীয় কোর্সটা ক্লিক করবা, করে দেখবা কোন নোকটা কোথায় থাকবে বলে দিছে। কিন্তু এইভাবে নিবা নোকগুলা তুমি নিজে টাইপ। এটা কিন্তু আমি যদি শোনো, টাইপিংটা তোমার নিজের পার্সোনাল ব্যাপার, তুমি কত স্পিডে টাইপিং তোমার নিজের পার্সোনাল ব্যাপার। এটা কিন্তু আমি যদি বলি তোমার ঠেলে ঠেলে শিখাতে চাই, তুমি কিন্তু নাও শিখতে পারো, কারণ এটা তোমার নিজের পার্সোনাল একটা দায়িত্ব। প্র্যাকটিস না করলে কখনো আগাতে পারবে না। আমি তোমাকে অনেক কিছু শিখাই দেবো, কিন্তু টাইপিংটা তোমার নিজের করতে হবে, কারণ অনেক কিছু নিজে থেকে শিখে নিতে হয়, বুঝছো? তারপর দেখো এখানে নেক্সট গেলা, দেখো এই নোকে কোথায় কি থাকবে বলে দিচ্ছে, এবং কালারগুলো দেখো এফ এই নোকে, জি এই নোকে, কালারগুলো হ্যাঁ। তো অনেকে অনেকে এইরকম এরকম করে নাও, এরকম না, হাতগুলোকে নরম করবা, বাস। প্রথম কয়েকদিন একটা সাপোর্টিং বলি, একটু হাত ব্যথা করবে, ঘাড় ব্যথা করবে, এটা হবে, কিন্তু শিখতে গেলে ব্যথা হবে, কিন্তু শিখতে পারবাই। ওকে, তারপর নেক্সটে গেলে নেক্সট। তারপর দেখো আমার দেখো সবগুলো হলো, এই নোকটি স্পেস হবে, দেখো এই নোকটি স্পেস, এই নোকটা কাজ করবে না, ঠ্যাঙ্গাটা কাজ করবে না, বুঝছো? দিয়ে নেক্সটে চলে গেলাম। তারপর দেখবা বিগিনিং কোর্সের প্রথম স্টেপ শুরু হবে, যেটা তুমি ইচ্ছা করলে 90 করে নিতে পারো, ইজি শিখবা। দেখে এখানে লেখছে বিগিনিং ডিল, শুরু করলাম। দেখো এখানে বলে দিছে এ এ এ স্পেস এস এস স্পেস ডি ডি স্পেস এফ এফ স্পেস। ওকে, আবার জে জে স্পেস, তারপর কে কে স্পেস, এল এল স্পেস, এ যেটা স্পেস। এইভাবে তোমরা শুরু করবা, এ এস স্পেস, তারপর দেখো ডি এফ স্পেস, এ এস স্পেস, ডি এফ স্পেস। এইভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। দরকার হলে এখানে আসে তোমরা যখন গল্প করবো অনুরোধ না করে এটা অন করে প্র্যাকটিস করবা। এটার প্রথম কাজ হচ্ছে এটা। এভাবে করতে 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 যখন তোমাদের বুঝলো একটু আমার এবিসিডি পুরোটা লিখতে হবে, তখন আমি তোমাদের আরো কিছু সূত্র লিখে দেবো যেটা তোমাদের হেল্প করবে। কিন্তু এটা তোমাদের বিজ্ঞানার হিসেবে একবার শুরু করতেই হবে। যদি বলো আমি ভবিষ্যতে কম্পিউটার করেই আমার চলতে হবে, আমি এখানে আসি না, আমি কখনো ভাবিনি আমি কম্পিউটার কাপড় শিখাবো, ঠিক আছে? আমার ভাই কম্পিউটার শিখতে গেলে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল, যে হ্যাঁ কম্পিউটার মেজাজ, কিন্তু আমার কিন্তু এখনো মানে মানুষ আল্লাহ কি জানো, তুই যেটা অপছন্দ সেটাই করায়। তুমি দেখো এমন চাকরি তুমি অপছন্দ করো সেটাই তোমার জীবনে পড়ছে। অনেকে প্রাইমারি চেয়ে লাইক করে না, দেখবো তুমি একদিন প্রাইমারি টিচার হয়ে বসে আছো, ঠিক আছে? তো এই ধরনের কতগুলো জিনিস আছে আল্লাহ কিন্তু জানে, গড আমাদের ক্রিয়েট করছে এবং আমাদের মনের কিছু আছে, সেজন্য এটা তোমাদের শিখতে হলে শিখতেই হবে। এবং ভবিষ্যতে দেখবা তুমি কম্পিউটার, অনেকে বলে আমি কম্পিউটার শিখবো না, একটু ইয়ে নেই, এই কি হবে কম্পিউটার না শিখে, জীবনে দেখবো সেই কম্পিউটার ওই গুতাগুতি করতেছে। ওকে, তো এটা তোমরা মানে ভালো হিসেবে নিবা যে আমাদের ভবিষ্যতে আমরা অ্যাকাউন্টিং এ পড়ে আমাদের কম্পিউটার শিখতে হবে, অর্থাৎ তোমরা এটাকে ভালো হিসেবে নিবা। ওকে, তাহলে তোমরা এটাকে ব্যবহার করবা। আর এই সফটওয়্যার আমি যেগুলো সফটওয়্যার তোমাদের দিব, এগুলো সবাই প্রিন্ট আউট করে কপি করে নিয়ে যাবো। তোমাদের কতগুলো সফটওয়্যার বাধ্যতামূলক এই কয়েকটা ক্লাসের জন্য, সেটা হচ্ছে মাইক্রোসফট
অফিস 2010টা নিয়ে যাবা, আর হচ্ছে তোমাদের এই যে টাইপিং মাস্টারটা, এই দুটো ইনস্টল করে বাসায় ইয়ে করবো। ওকে। আর তোমাদের মাইক্রোসফট অফিসটাকে লাইসেন্স কি পার্মানেন্ট করে নেওয়া শিখেছিলে? হ্যাঁ, কার কোনো সমস্যা নেই তো? না হলে আমার বাসায় নিয়ে যেয়ে ট্রাই করবা, যদি কোনো কারো প্রবলেম হয় আমাকে বলবো, আমি তোমাদের দেখে দেবো। ওকে। বাংলাটা আমি শিখতে হবে না, আমি আশা করি বাংলা তোমাদের 3 ক্লাসে বাংলা শেখাবো। আমি একটু তোমাদের আমি